যারা চাকরি করেন তাদের জন্য স্যালারির ওপর ট্যাক্সের হিসাবটা বোঝা কিন্তু খুবই জরুরি। চলুন আজকে আমরা বাংলাদেশের নিয়ম অনুযায়ী স্যালারি থেকে ট্যাক্স গণনার পুরো বিষয়টা একদম সহজ করে বুঝে নিই। আচ্ছা, মাসের শেষে যে স্যালারি স্লিপটা হাতে আসে ওটা দেখতে কি একটু জটিল মনে হয়? মানে বেসিক স্যালারি কোনটা, কোনটা অ্যালাউন্স, আবার কত টাকা ট্যাক্স কাটা হলো, এই সব হিসাব দেখে অনেকেই একটু বিভ্রান্ত হয়ে যান। এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার। তবে চিন্তার কিছু নেই, আমরা পরের কয়েক মিনিটে পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে এমনভাবে ভেঙে দেখাবো যে কেউ খুব সহজেই নিজের স্যালারির ট্যাক্স হিসাব করে ফেলতে পারবেন। এই পুরো বিষয়টা বুঝতে আমরা মূলত 5টা ধাপ দেখব। প্রথমে নিজের স্যালারিটাকে চিনব, তারপর জানব এর কোন অংশটা করমুক্ত, এরপর করযোগ্য আয় বের করে সব শেষে ট্যাক্স স্ল্যাব দিয়ে ফাইনাল হিসাবটা করব। ট্যাক্স ক্যালকুলেশনের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল নিজের স্যালারি স্ট্রাকচারের প্রত্যেকটা অংশকে পরিষ্কারভাবে বোঝা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ব্যাপারটা সহজ করার জন্য আমরা জনাব করিম নামে একজন কাল্পনিক ব্যক্তির বার্ষিক বেতনের একটা উদাহরণ দেখব। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, তার বেতনে মূল বেতন বা বেসিক স্যালারি আছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা আছে, আর সাথে ফেস্টিভ্যাল বোনাসও আছে। প্রত্যেকটা খাতে কত টাকা সেটাও পাশে দেয়া আছে। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে। এখানে আমরা দেখব বেতনের কোন অংশগুলোর ওপর ট্যাক্স দিতে হয় আর কোন অংশগুলো করমুক্ত, মানে ট্যাক্স ফ্রি। স্যালারির আয়কে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। কিছু জিনিস, যেমন ধরুন বেসিক স্যালারি আর ফেস্টিভ্যাল বোনাস, এগুলোর পুরোটার উপরেই ট্যাক্স দিতে হয়। অন্যদিকে বাড়ি ভাড়া, চিকিৎসা বা যাতায়াত ভাতার মতো কিছু জিনিসের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত করছাড় পাওয়া যায়। প্রথমে আসি বাড়ি ভাড়া ভাতার কথায়। এটা হলো থাকার খরচের জন্য কোম্পানি থেকে যে টাকাটা দেয়া হয়। এখন প্রশ্ন হলো, এর কতটুকু করমুক্ত? দেখুন, নিয়মটা খুবই সহজ। আপনার মূল বেতনের 50% এবং বছরে 3,60,000 টাকা, এই দুটো অ্যামাউন্টের মধ্যে যেটা কম, ঠিক ততটুকু টাকার ওপর কোনো ট্যাক্স দিতে হবে না। এরপর আছে চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাউন্স। এটার ক্ষেত্রেও করছাড়ের একটা সহজ নিয়ম আছে। এখানেও দুটো জিনিস দেখতে হবে, আপনার মূল বেতনের 10% আর বছরে 1,20,000 টাকা। এই দুটোর মধ্যে যেটা কম, সেই পরিমাণ টাকাটা হবে করমুক্ত। আর যাতায়াত ভাতার নিয়মটা তো আরও সোজা। বছরে 30,000 টাকা পর্যন্ত যাতায়াত ভাতা পুরোপুরি ট্যাক্স ফ্রি। এর বেশি পেলে শুধুমাত্র ওই অতিরিক্ত অংশটার উপর ট্যাক্স দিতে হবে। চলুন এবার এই সব নিয়মগুলোকে একসাথে করে দেখি যে মোট করযোগ্য আয়, মানে ট্যাক্সেবল ইনকামটা কিভাবে বের করতে হয়। করযোগ্য আয় বের করার জন্য আমরা 4টা সহজ ধাপ ফলো করব। প্রথমে আয়ের সব সোর্স একসাথে লিস্ট করতে হবে। এরপর প্রত্যেকটা ভাতার করমুক্ত অংশটা হিসাব করতে হবে। তারপর মোট ভাতা থেকে ওই করমুক্ত অংশটা বাদ দেব। আর শেষে সব করযোগ্য অংশ যোগ করলেই মোট করযোগ্য আয়টা পেয়ে যাব। তাহলে চলুন জনাব করিমের উদাহরণে আবার ফিরে যাই। এই টেবিলটা দেখলেই পুরো হিসাবটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা আয়ের খাতের পাশে মোট টাকা, করমুক্ত অংশ আর শেষে করযোগ্য অংশটা দেখানো হয়েছে। সব করযোগ্য অংশ যোগ করে আমরা তার মোট ট্যাক্সেবল ইনকাম পেয়ে গেলাম। করযোগ্য আয় বের করার পর আমাদের ফাইনাল স্টেপ হল আয়কর স্ল্যাব ব্যবহার করে মোট ট্যাক্সের পরিমাণটা বের করা। আমরা 2023-24 অর্থ বছরের নিয়ম অনুযায়ী এই হিসাবটা করব। বাংলাদেশে একটা প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম আছে। এর মানে হল আয় যত বাড়ে ট্যাক্সের হারও তত বাড়ে। তবে মজার ব্যাপার হল পুরো আয়ের ওপর কিন্তু একবারে বেশি হারে ট্যাক্স দিতে হয় না। শুধু আয়ের ধাপ অনুযায়ী বাড়তি অংশের ওপর বাড়তি কর বসে। যেমনটা টেবিলে দেখছেন, প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো ট্যাক্সই নেই। তবে একটা জরুরি বিষয় হল, নারী ও 65 বছরের বেশি বয়সী নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এই করমুক্ত আয়ের সীমাটা আরেকটু বেশি। এটা তাদের জন্য একটা বিশেষ সুবিধা। এবার জনাব করিমের যে মোট করযোগ্য আয়, সেটাকে আমরা ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ভাগ করে হিসাব করছি। দেখুন, আয়ের প্রত্যেকটা অংশের ওপর নির্দিষ্ট হারে ট্যাক্স বসিয়ে সবশেষে সেগুলো যোগ করলেই তার মোট ট্যাক্সের পরিমাণটা বেরিয়ে আসবে।
তাহলে সব হিসাব মিলিয়ে জনাব করিমের চূড়ান্ত করের পরিমাণটা দাঁড়ালো একটা নির্দিষ্ট অঙ্কে। দেখলেন তো, ধাপে ধাপে এগোলে এত জটিল একটা হিসাবও কত সহজ হয়ে যায়। চলুন পুরো বিষয়টা একবারে সংক্ষেপে দেখে নিই আর জেনে নিই যে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে যে 4টা মূল জিনিস আমাদের মনে রাখতে হবে তা হলো বেতনের সব উপাদান চেনা, বিভিন্ন ভাতার কর ছাড়ের নিয়মগুলো জানা, সঠিকভাবে মোট করযোগ্য আয় বের করা আর সবশেষে ট্যাক্স স্ল্যাবগুলো ঠিকমতো ব্যবহার করা। শেষে একটা কথা মনে রাখা খুব দরকার, সঠিকভাবে ট্যাক্স গণনা করা কিন্তু শুধু একটা নাগরিক দায়িত্বই না, এটা আসলে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনারও প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। কারণ এটাই আমাদের আর্থিক স্বচ্ছতা বাড়ায় আর ভবিষ্যতের জন্য ঠিকমতো পরিকল্পনা করতে সাহায্য করে।